চিত্রনায়ক সালমান শাহর ফ্ল্যাটে গিয়েছিলেন, তার সিসিটিভির ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর রুমের ভিডিও ফুটেজ। এইখানে ডন, সামিরা, শাবনূর সবাই সালমান শাহকে শেষ করতে দেখা যায়। এদিকে আজ সালমান শাহকে শেষ করার সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। ডন, সামিরা, শাবনূর, ডিপজল সবাই ফেসে যায়। এই মামলায় এবার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকশনে আছেন। সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা, উপরেও সিনেমা, বাহিরেও সিনেমা। এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ, সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল। সালমান শাহ নিহতের মামলা যেন বারবার ইউটার্ন নিচ্ছে। এবার জানা যাচ্ছে সামিরার সাথে মনোমালিন্যের কারণে অভিনেত্রী শাবনূরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সালমান শাহ। এমনকি শাবনূর নাকি এক পর্যায়ে গর্ভবতীও হয়ে পড়েছিল। কোনো এক অজানা কারণে বারবার সালমান শাহর পরিবার এই ঘটনাটিকে এড়িয়ে গেছে। ফাঁসির হাত থেকে বাঁচতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন সালমান শাহর খুনি ডন। দর্শক, দীর্ঘ ৩০টি বছর ধরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো এক দাপুটে খলনায়ক আজ জেলের ৪ দেয়ালের ভেতর ঠিক কতটা অসহায়, দিশেহারা এবং ভীত হতে পারে তার এক বিরল ও শ্বাসরুদ্ধকর দৃষ্টান্ত আজ পুরো দেশবাসীর সামনে উন্মোচিত হলো। কলেজে শাবনূরের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে যে একটা জঞ্জাল হয়েছে, ওই সিনটা নিয়ে এমনকি সিনেমা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এক সময়ের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ঘটনার মূল রহস্য উন্মোচন হয় আজ ভিডিও প্রকাশের মাধ্যমে। সালমান শাহর ঘটনায় 2 দিন আগে ডন গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হয়ে তার জবানবন্দিতে সরাসরি শাবনূর, সালমান শাহর স্ত্রী সামিরা, অন্যদিকে আমরা ডিপজলের নামও দেখতে পেরেছিলাম। আর এখন দেখতে পারি আজকে ভিডিওর মাধ্যমে সবকিছু উন্মোচন হয় এবং এই রহস্যর নতুন একটা মোড় নেয়। দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে দেখব সালমান শাহর সাথে শাবনূরের যে একটা গোপন সম্পর্ক ছিল এবং এই ঘটনার সাথে যে আরো অনেককে জড়িত করা হচ্ছে। ধারাবাহিকলি সব ভিডিওর ক্লিপ আপনারা দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। সালমান শাহ নিহতের মামলা যেন বারবার ইউটার্ন নিচ্ছে। এবার জানা যাচ্ছে সামিরার সাথে মনোমালিন্যের কারণে অভিনেত্রী শাবনূরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সালমান শাহ। এমনকি শাবনূর নাকি এক পর্যায়ে গর্ভবতীও হয়ে পড়েছিল। আসলে কি শাবনূরের গর্ভে সালমানের সন্তান ছিল? পরবর্তীতে সেই গর্ভের সন্তানের ভাগ্যে কি জুটেছিল? এ বিষয়ে কি বলছেন সামিরা? শাবনূরেরই বা এ বিষয়ে মতামত কি? এসব চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালমান শাহ মৃত্যুর আগে ডন সামিরার প্রেম যেমন ওপেন সিক্রেট ছিল, তেমনি শাবনূরের সাথে সালমান শাহর প্রেমের সম্পর্ক লোকমুখে বারবার শোনা গেছে। কিন্তু কোনো এক অজানা কারণে বারবার সালমান শাহর পরিবার এই ঘটনাটিকে এড়িয়ে গেছে। শাবনূরও কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি। সালমানের সিনেমার এক প্রযোজক নাম না প্রকাশের শর্তে দাবি করেন 1996 সালের 15 জুলাই সালমান শাহ শাবনূরকে নিয়ে ভারতে গিয়েছিল। সালমান শাহর হাতে তখন প্রায় 27টি ছবি ছিল। প্রায় সবগুলো ছবিতে শাবনূরের সঙ্গে সালমান শাহর জুটি ছিল। সালমান শাহ ভারত থেকে দেশে এসে শাবনূরকে নিয়ে 1996 সালের 1 আগস্ট সিঙ্গাপুর গিয়েছিল। সিঙ্গাপুর গিয়ে শাবনূর সালমান শাহকে জানিয়েছিল যে সে প্রেগন্যান্ট। সিঙ্গাপুরে তারা একটি হোটেলে ছিল, সেখানে শাবনূরের বাবা ও ভাই গিয়েছিল। শাবনূর সালমান শাহকে বিয়ে করার জন্য চাপ দিয়েছিল। সালমান শাহ কৌশলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বিষয়টি আমাকেও বলেছিল। এদিকে প্রযোজকের ওই দাবির সাথে একমত হয়েছেন সামিরাও। এক জবানবন্দিতে সামিরা বলেন, শাবনূর আমাদের বাসায় আসতো, আমি তা পছন্দ করতাম না। এর আগে সালমান শাহ শাবনূরকে নিয়ে কক্সবাজারে একটি আউটডোর শুটিংয়ে গিয়েছিল। সেখানে শাবনূর আর সালমান শাহকে হোটেল উপলের একটি রুমে আটকে দেওয়া হয়েছিল। শাবনূরের মা ও আমার শাশুড়ি সালমান শাহকে শাবনূরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য খুবই আগ্রহী ছিল। যদিও সালমান শাহর মা নীলা চৌধুরীর দাবি ভিন্ন। নীলা চৌধুরীর ভাষ্য, শাবনূর বিভিন্ন বিষয়ে সালমানের ওপর নির্ভর করতেন। প্রয়োজনের সময় সালমান তাকে সহযোগিতা করতেন। তবে তাদের এই ঘনিষ্ঠতাকে কেউ কেউ ভিন্নভাবে উপস্থাপন করেছেন বলে মনে করেন তিনি। তার মতে সেখান থেকে সালমান শাবনূরের প্রেমের গুঞ্জন তৈরি হয়। শাবনূরও এর আগে একাধিকবার সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তার ভাষায় সালমান ছিলেন তার শ্রদ্ধেয় বড় ভাই ও জ্যেষ্ঠ সহশিল্পী। তাদের সম্পর্ককে ঘিরে কিছু মানুষ ও সংবাদকর্মী মুখরোচক গল্প তৈরি করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। এসব গুঞ্জন তার দীর্ঘ ক্যারিয়ারে কষ্টের কারণ হয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে সামিরা আরও বিভিন্ন কথা বলেন। সেখানে তিনি সালমান শাহকে ইমন নামে সম্বোধন করেছেন। সামিরা বলেন, 1992 সালের 20 ডিসেম্বর ইমনের সঙ্গে আমার বিবাহ হয়। বিবাহের পর হতে আমি স্বামীর ঘরে ঘর সংসার করে আসছিলাম। ইমনের মা আমাকে মারধর করত, তাই ইমন গ্রিন রোডের বাসা ছেড়ে ইস্কাটন রোডে বাসা ভাড়া করে আমাকে নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করে। আমি চট্টগ্রাম গেলে 1996 সালের 31 আগস্ট ইমন ও সালমানের এক ভাই বিল্টু এবং খলনায়ক ডন আমাকে আনার জন্য চট্টগ্রাম গিয়েছিল। 1996 সালের 1 সেপ্টেম্বর ডন চলে আসে। আমি 3 সেপ্টেম্বর ইমনের সঙ্গে ঢাকায় আসি। শাবনূর সালমান শাহ জুটি খুব জনপ্রিয় ছিল। শাবনূর ইমনকে ফোন করত এবং বাসায় আসত। আমারও ইমনের সঙ্গে শাবনূরের খুব ভালো সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। 1996 সালের 5 সেপ্টেম্বর ইমন উত্তরায় একটি শুটিংয়ে গিয়েছিল। শুটিং শেষে বিকেল 6:30টার সময় এফডিসিতে আসে এবং আমাকে সেখানে যাওয়ার জন্য ফোন করে ইমন। আমি তখন আমার শ্বশুরকে নিয়ে এফডিসিতে যাই। সেখানে একটি রুমে ছবির ডাবিং চলছিল। ডাবিংয়ের ফাঁকে শাবনূর বারবার ইমনকে জড়িয়ে ধরছিল এবং বিভিন্ন অশালীন আচরণ করছিল। এতে আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম এবং সেখান থেকে চলে আসার চেষ্টা করছিলাম। আমি এ সম্পর্কে বাধা দিলে ইমন আর শাবনূরের সঙ্গে নতুন করে ছবি করবে না বলে বাদল খন্দকারের সামনে একটি কন্ট্রাক্ট ছেড়ে ফেলে দিয়েছিল। পরে রাত আনুমানিক 11:30 থেকে 11:45টার সময় শাবনূর পরপর 2 বার ইমনের সিটিসেল মোবাইল ফোনে কল করেছিল। ইমন সিটিসেল মোবাইল ফোনটি নিয়ে তখন বাথরুমে গিয়ে চিৎকার করে কথা বলেছিল এবং তাকে আর যেন ফোন না দেয় বলে কথা শেষ করে দিয়েছিল। এরপর রাত অনুমান 12 ঘটিকার সময় ওই ফোনে শাবনূর আবারও একটি কল দিয়েছিল। ইমন তখনও বাথরুমে গিয়ে কথা বলেছিল। ওই সিটিসেল ফোনটি শাবনূরই ইমনকে গিফট করেছিল। তখন আমি রাগ করে নিচে চলে গিয়েছিলাম। নিচে ডিউটিতে থাকা দারোয়ান দেলোয়ার ও খালিকদের ইমন বলে দিয়েছিল যে আমি যেন বাহিরে যেতে না পারি। পরে আমি বাসায় চলে আসি এবং কান্নাকাটি করি। তখন ইমন শাবনূরের দেওয়া গিফট একটি টেবিল ফ্যান, একটি চেয়ার ওর সিটিসেল মোবাইল ফোনটি রাগ করে ভেঙে ফেলেছিল। এরপর ইমন মদ খেয়েছিল। তখনও আমি কান্নাকাটি করছিলাম। আনুমানিক রাত 3টা থেকে 4টার সময় আমি ও ইমন দুজনই বেডরুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা কেউই নিরাপদ বোধ করতেছি। ডনকে এই মূল এই হত্যার সঙ্গে তার সম্পর্ক। মামুন নীলা চৌধুরীকে বলো সালমান শাহর মৃত্যু নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। মানুষের গালাগালি আমাদের কাছে প্রাপ্য। তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। ফাঁসির হাত থেকে বাঁচতে তারেক রহমানকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন সালমান শাহর খুনি ডন। দর্শক, দীর্ঘ 30টি বছর ধরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো এক দাপুটে খলনায়ক আজ জেলের 4 দেয়ালের ভেতর ঠিক কতটা অসহায়, দিশেহারা এবং ভীত হতে পারে তার এক বিরল ও শ্বাসরুদ্ধকর দৃষ্টান্ত আজ পুরো দেশবাসীর সামনে উন্মোচিত হলো। 90 দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক, অমর চিত্রনায়ক সালমান শাহকে চিরতরে না ফেরার দেশে পাঠানোর অন্যতম মূল কারিগর এবং চরম বিশ্বাসঘাতক আশরাফুল হক ওরফে ডন এখন আইনের শক্ত জালে চিরতরে বন্দী। গত 9 আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ধরা পড়ার পর রিমান্ডের কড়া শাসনে যখন সে বুঝতে পেরেছে যে এবার আর কোনোভাবেই পার পাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই, তখন সে বাঁচার জন্য এক চরম নাটকীয় পথ বেছে নিয়েছে। চারদিকে যখন তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক পরিণতির দাবিতে পুরো দেশ উত্তাল, ঠিক সেই মুহূর্তে নিজের জীবন ভিক্ষা চেয়ে সরাসরি বর্তমান মাননীয় সরকার প্রধান তারেক রহমানের কাছে এক গোপন দূরভাষ বা ফোন কলের মাধ্যমে ডুকরে কেঁদে উঠেছে এই বেঈমান গাদ্দার। ফাঁস হওয়া সেই চাঞ্চল্যকর কল রেকর্ডে ডন কেঁদে কেঁদে কি এমন আবেগঘন কথা বলেছে, সরকার প্রধানকে সে কিভাবে বোঝানোর চেষ্টা করেছে, জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে একজন পাষণ্ডের এই কান্নার পেছনের আসল উদ্দেশ্য কি? চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর এবং রোমহর্ষক প্রতিবেদনে জেলের ভেতরের সেই গোপন ফোন আলাপের একেবারে ভেতরের খবর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। দর্শক, 2026 সালের এই নতুন বাংলাদেশে অপরাধীরা যে আর কোনোভাবেই পার পাবে না তা আজ একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। গত 9 আগস্ট যখন ডন ওমরা পালনের ভান করে সুকৌশলে দেশ ছাড়তে চেয়েছিল,
তখন টানা 6 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে ইমিগ্রেশন কাউন্টার থেকে পাকড়াও করা হয়। বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পর থেকেই ডন চরম আতঙ্কে ভুগছিল। জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে সে যখন বুঝতে পারে যে তার পুরনো দিনের প্রভাবশালী গডফাদাররা আর তাকে বাঁচাতে আসবে না, তখন সে একেবারে ভেঙে পড়ে। রিমান্ডের কড়া জিজ্ঞাসাবাদে যখন তার সামনে প্রমাণগুলো একে একে তুলে ধরা হয়, তখন তার সাধু সাজার মুখোশ খসে পড়ে। অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, প্রশাসনের বিশেষ অনুমতি বা কোনো এক গোপন মাধ্যমে সে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। অপর প্রান্তে সরকার প্রধানের কণ্ঠস্বর শুনতে পেয়েই এক সময়ের দাপুটে এই খলনায়ক একেবারে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ওঠে। তার সেই কান্না ভেজা কণ্ঠস্বর এবং বাচ্চার আকুতি শুনলে যে কেউ অবাক হয়ে যাবে যে বাস্তবের এত বড় একজন পাষণ্ড আজ নিজের চামড়া বাঁচাতে কতটা অসহায় রূপ ধারণ করতে পারে। কথিত ওই ফোন আলাপে ডন অত্যন্ত কাঁপা কাঁপা ভারাক্রান্ত ও করুণ কণ্ঠে বলতে শুরু করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে আপনারা দয়া করে বাঁচান। আমি এই পৃথিবী থেকে এত তাড়াতাড়ি বিদায় নিতে চাই না। আমার চরম ভুল হয়ে গেছে। আমি সামান্য কিছু টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে আমাকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেবেন না। আমি আমার কৃতকর্মের জন্য আজ বুক ভরা অনুতাপ নিয়ে আপনার কাছে জীবন ভিক্ষা চাইছি। ফোনালাপের এই পর্যায়ে ডন কান্নায় ভেঙে পড়ে আরও বলতে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী, সালমান আমার নিজের আপন ভাইয়ের মতো ছিল। আমরা এক প্লেটে খাবার খেয়েছি, একসাথে ঘুরেছি, একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, কিন্তু সেদিনের সেই কালরাতে পরিস্থিতি আমার হাতের সম্পূর্ণ বাইরে চলে গিয়েছিল। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুমকে। একই সঙ্গে হত্যার হুমকি দেওয়া হয়েছে সালমান শাহর ছোট ভাই শাহরানকে। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আলমগীর কুমকুম। কি লেখা আছে আপনারা পড়ছেন? এটা উঠছে আপনাদের এটা দেখা যায় আমরা কেউই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান মামলার বাদী আলমগীর কুমকুম। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেওয়া হয়েছে। আলমগীর কুমকুমের দেখানো স্ক্রিনশট অনুযায়ী সালমান শাহর ভক্ত হিসেবে পরিচয় দেওয়া মামুন নামের এক ব্যক্তির ফেসবুক লাইভের কমেন্টে শাকিল কিবরিয়া নামের একটি আইডি থেকে হুমকি দেওয়া হয়। সেখানে লেখা হয়, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকেও হত্যা করব। এদিকে এ ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন আলমগীর কুমকুম। তিনি বলেন, সালমান শাহ হত্যা মামলাটিও রমনা থানায় দায়ের করা হয়েছে, তাই হুমকির বিষয়টি পুলিশকে জানিয়ে নিরাপত্তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুধবারের শুনানিতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন করা হয়। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন। এদিকে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 30 আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লিও, অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড জাভেদ ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গত রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে পুলিশ। সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল, আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না, এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা আবার বিয়ে করলো। সালমান শাহ মারা যাওয়ার পরে কেন তার বন্ধুকে আপনি বিয়ে করলেন? আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না? এই বিয়েটা, বন্ধুর সাথে বিয়ে করাটা কোনোটাই আমার সিদ্ধান্ত ছিল না, এটা আমার বাবা মার সিদ্ধান্তে বিয়েটা হয়েছে। ডন সামিরার নিষিদ্ধ প্রেমে বাধা দেওয়ায় জীবন দিতে হয় নায়ক সালমান শাহকে। ডন গ্রেফতার হলেও সামিরা আত্মগোপনে রয়েছেন। নষ্টা এই মহিলার বয়স 45 পেরিয়েছে।
কিন্তু এখনও তাকে দেখে পাগল হয়ে যান অনেকেই। বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও। বিভিন্ন টকশো সাক্ষাৎকারে সামিরাকে দেখা যায়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ মামলার বিষয়ে অসংখ্য তথ্য এবং সালমান শাহর ঘটনার পিছনে এবং প্রকাশ্যে যেই ঘটনাগুলো ঘটতেছে বা শাবনূরকে যে জড়িত করা হচ্ছে এগুলো নিয়ে অসংখ্য তথ্য দেখেছি। এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহর মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।